ইতিহাস মানে তো শুধু কিছু শুকনো সাল তারিখের তালিকা নয়, তাই না? এর পেছনে থাকে ক্ষমতার এক লম্বা টান টান গল্প। আজ আমরা ঠিক এমনই এক অবিশ্বাস্য কাহিনীতে ডুব দেব, যা একটা সিংহাসনকে ঘিরে প্রায় ৪,০০০ বছর ধরে চলেছিল। একবার ভেবে দেখুন, ৪,১৭৫ বছর। এটা কোনো ছোটখাটো সময় নয়। এই অবিশ্বাস্য সময়কাল ধরে ইন্দ্রপ্রস্থের সিংহাসনে একের পর এক রাজা শাসন করে গেছেন। আজ আমরা সেই দীর্ঘ যাত্রার কথাই জানব। তো এই বিশাল সময়ে আমরা দেখব ১২৪ জন রাজার কথা, যারা ৯টি আলাদা আলাদা রাজবংশের অধীনে ওই একটাই সিংহাসনে বসেছিলেন। চলুন এই মহাকাব্যিক ইতিহাসের পাতাগুলো একে একে উল্টানো যাক। আমরা কিভাবে এগোব? প্রথমে জানব এই ইতিহাসের উৎসটা কি, তারপর দেখব পাণ্ডবদের সেই লম্বা শাসনকাল, ক্ষমতার পালাবদলের একটা অদ্ভুত চক্র বুঝব, আর সবশেষে ইন্দ্রপ্রস্থের শেষ রাজাদের কাহিনী আর এই ইতিহাসের তাৎপর্য নিয়ে কথা বলবো। আচ্ছা, এই যে এত বড় একটা হিসাব, ৪,০০০ বছরের একটা ধারাবাহিক ইতিহাস, এটা আমরা পেলাম কোত্থেকে? এর আসল উৎসটা কি? চলুন গভীরে যাওয়া যাক। এর পেছনের মানুষটা হলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী। তিনি এই অসাধারণ তালিকাটি সংকলন করেছিলেন। তবে তিনি এটা পেয়েছিলেন অষ্টাদশ শতকের একটা পুরনো পাণ্ডুলিপি থেকে, যা তৈরি হয়েছিল ১৭৮২ বিক্রম সম্বত, মানে ভারতীয় ক্যালেন্ডার অনুযায়ী। পরে ঊনবিংশ শতকে চিতোরগড়ের দুটি জার্নাল এটা ছাপা হয়। আর এর সময়কালটা হল কুরুক্ষেত্র যুদ্ধের ঠিক পর থেকে শাহাবুদ্দিন ঘড়ির আক্রমণ পর্যন্ত। এ বিশাল তালিকার শুরুতেই যে নামটা আসে, সেটা আমাদের সবার খুব পরিচিত, পাণ্ডব রাজবংশ। মহাভারতের যুদ্ধের পর ইন্দ্রপ্রস্থের সিংহাসনে তো তারাই বসেছিলেন। দেখুন, তালিকাটা শুরুই হচ্ছে রাজা যুধিষ্ঠিরকে দিয়ে। আর এই বংশে মোট ৩০ জন রাজা ছিলেন। প্রথম দিককার রাজাদের রাজত্বকাল দেখলে তো অবাক হতে হয়। আর এই বংশের একদম শেষ রাজা ছিলেন খেমক। একবার ভাবুন, পাণ্ডব বংশ প্রায় ১,৭৭০ বছর ধরে শাসন করেছিল। মানে এই তালিকার অন্য সব রাজবংশকে বহু পেছনে ফেলে দিয়েছে তারা। এটাই ছিল এই ইতিহাসের দীর্ঘতম শাসনকাল। কিন্তু এত লম্বা একটা শাসনের শেষটা হলো কিভাবে? এখানেই গল্পের মোড় ঘুরে যায়। পাণ্ডবদের শেষ রাজা খেমক, তাকে কিন্তু তারই প্রধানমন্ত্রী বিশ্ববা হত্যা করে সিংহাসনটা দখল করে নেয়। আর ঠিক এখান থেকেই শুরু হয় একটা নতুন, আরও রক্তক্ষয়ী অধ্যায়। আসলে পাণ্ডবদের এই পতনের সাথে সাথে একটা প্যাটার্ন তৈরি হয়ে যায়, একটা চক্র, যা পরের হাজার হাজার বছর ধরে বারবার ফিরে এসেছে। আর সেই চক্রটা হল বিশ্বাসঘাতকতা আর রক্তের মাধ্যমে ক্ষমতা বদল। ব্যাপারটা খুব সহজ কিন্তু ভয়ঙ্কর। দেখুন কি হতো। প্রথমে একটা রাজবংশ বছরের পর বছর শত শত বছর শাসন করত। তারপর হঠাৎই রাজাকে খুন করা হতো। আর খুনিকে বেশিরভাগ সময়ই রাজার নিজের কোনো মন্ত্রী বা কাছের লোক। আর তারপর সেই একটা নতুন রাজবংশ শুরু করত। এই চক্রটা যেন ইন্দ্রপ্রস্থের সিংহাসনের নিয়তি হয়ে গিয়েছিল। এই দেখুন, এটা কিন্তু সে মূল পাণ্ডুলিপি থেকে নেওয়া একটা অংশ। এখানে একদম পরিষ্কার করে লেখা আছে কিভাবে রাজা খেমককে তার মন্ত্রী মারল। শুধু তাই না, এর পরের রাজা বীরশাল সেনের সাথেও ঠিক একই ঘটনা ঘটে। ইতিহাস এখানে যেন কোনো কিছুই লুকাতে চায়নি, তার নির্মম সত্যিটা তুলে ধরেছে। তো পাণ্ডবদের পর কারা এলো? এরপর শুরু হলো একের পর এক নতুন রাজবংশের আসা যাওয়া। আর প্রত্যেকেরই ছিল নিজেদের উত্থান আর পতনের এক একটা গল্প। চলুন সেই ধারাটাই একবার দেখি। এই চারটা দেখলেই পার্থক্যটা চোখে পড়ে। পাণ্ডবরা যেখানে প্রায় ১৭৭০ বছর শাসন করেছে, সেখানে তাদের পরে যারা এসেছে, যেমন বিশ্ববার বংশ ৫০০ বছর বা সমুদ্রপালের বংশ ৩৭২ বছর, তারা কিন্তু ধারে কাছেও আসতে পারেনি। বোঝাই যাচ্ছে পাণ্ডবদের মতো স্থিতিশীলতা আর কেউই দিতে পারেনি। মানে ক্ষমতা দখলের দুটো মূল রাস্তা ছিল। একটা হলো ভেতরের বিশ্বাসঘাতকতা, যেমন মন্ত্রী দীপ্তসিংহ নিজের রাজাকেই মেরে ফেললেন। আরেকটা হলো বাইরের আক্রমণ। অন্য কোনো রাজ্যের রাজা, যেমন পৃথ্বীরাজ চৌহান, সরাসরি ইন্দ্রপ্রস্থ আক্রমণ করে সিংহাসন নিয়ে নিলেন। চলুন এবার এই বিশাল গল্পের একদম শেষ পর্বে চলে যাই। দেখি এই ৪,০০০ বছরের দীর্ঘ যাত্রার সমাপ্তিটা কিভাবে ঘটল।
শেষটা হয়েছিল খুব নাটকীয়ভাবে আর খুব তাড়াতাড়ি। প্রথমে দামোদর সেনকে তার মন্ত্রী মেরে ফেলে, তারপর সেই মন্ত্রীর বংশের শেষ রাজা জীবন সিংহকে মেরে ফেলে আরেক আক্রমণকারী পৃথ্বীরাজ চৌহান। আর এই পুরো ধারার একদম শেষ রাজা যশপালের সময়েই আক্রমণ করে শাহাবুদ্দিন ঘোরী, আর সেখানেই সবকিছুর ইতি। আর ঠিক এভাবেই গজনীর সুলতান শাহাবুদ্দিন ঘোরীর আক্রমণের সাথে সাথেই ইন্দ্রপ্রস্থের সিংহাসনের সেই ৪,১৭৫ বছরের লম্বা আর বর্ণময় ইতিহাসের পর্দা নেমে আসে। তাহলে এই যে এত বড় একটা ঐতিহাসিক দলিল, এটা আমাদের ঠিক কী বলে? এটা তো শুধু রাজাদের একটা লিস্ট না, তাই না? বরং এটা ক্ষমতা, সময় আর স্মৃতির একটা জীবন্ত গল্প। এই যে দেখুন, এটাই সেই পাণ্ডুলিপির শেষ পাতা। এখানে রাজা যশপালকে যে বন্দী করা হয়েছিল সেটার কথা পরিষ্কার লেখা আছে, আর শেষে আবারও এর উৎসের কথা বলা আছে। মানে গল্পের শুরু আর শেষ দুটোই যেন এই একটা দলিলে বাধা পড়ে গেছে। শেষে একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, যখন একটা মাত্র ইতিহাস বই প্রায় ৪,০০০ বছরের একটা একটানা গল্প বলে, তখন সেটা আমাদের ইতিহাস, স্মৃতি আর ক্ষমতা নিয়ে কি নতুন করে ভাবতে শেখায়। হয়তো এটাই শেখায় যে ক্ষমতা আসবে যাবে, কিন্তু ইতিহাস তার নিজের মতো করেই বয়ে চলে।